শুভাশিস, এর আগেও আমরা দেখেছিলাম এই যুদ্ধ প্রসঙ্গে কিন্তু ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনে কথা হয়েছে এবং তিনি সেই সময় দাঁড়িয়ে একবার দেখা গেল যে বললেন যে এই আলোচনা খুব সদর্থক হয়েছে, আবার এই ডোনাল্ড ট্রাম্পকেই বলতে দেখা গিয়েছে যে পুতিন যেটা করছেন তিনি ভালোভাবে নিচ্ছেন না, পুতিনের এই জিনিসগুলো তিনি ভালোভাবে নিচ্ছেন না। তো এই আলোচনার টেবিলে এলে কি সত্যি সদর্থক কোনো রকম কোনো ওয়ে আউট বেরোতে পারে? এটা 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 খুব মজার একটা প্রশ্ন করেছো। এইখানে না, সত্যি কথা বলছি, আমার দু তিন রকমের মাইন্ডসেট বারংবার কাজে দিচ্ছে। তার একটা মাইন্ডসেট হচ্ছে যে যে কোনো ডিপ্লোম্যাটিক টক্সে বা যে কোনো নেগোসিয়েশন টক্সে সব থেকে ইম্পর্টেন্ট, তুমি ডিপ্লোমেসি ভুলে যাও, তুমি এসব ভুলে যাও, যে কোনো সাধারণ সম্পর্কের কথাবার্তা বলাতে দুজনের পক্ষ থেকেই স্বইচ্ছা থাকা দরকার সেই ঝগড়াঝাটিটাকে মেটানোর জন্য। যদি দুজনেই ঠিকঠাক কথা না বলে, দুজনের মধ্যে কেউ একজন খুব ইরেসপন্সিবল মতো চান না, মানে পয়েন্টার্স ফেলে গেল, অন্য লোক শুধু শুনবে এটা বিশ্বাস করে কথাবার্তা চলে গেল, তাহলে কখনোই কোনো নেগোসিয়েশন হয় না। নেগোসিয়েশন হওয়ার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে দুজনের মধ্যে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ থটস। এই আন্ডারস্ট্যান্ডিং অফ থটস কে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে ট্রাম্পের ক্ষেত্রে এই আন্ডারস্ট্যান্ডিং অফ থটসটা কিছুটা হলেও কমতি আছে, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে অনেকটাই হাই, এবং আরেকটা স্টেপ এগিয়ে গেলে বলতে হবে রাশিয়ার ক্ষেত্রেও অনেকটা ম্যাচিওর্ড। রাশিয়ার ক্ষেত্রে অনেকটা ম্যাচিওর্ড। সুতরাং রাশিয়ার মতো ম্যাচিওর্ড একটা স্টেট বা ভারতবর্ষের মতো একটা ম্যাচিওর্ড নেগোসিয়েটর আমি আমেরিকাকে মনে করি না। সুতরাং আমি মনে করি ওই নেগোসিয়েশন টেবিলে দাঁড়িয়ে ফলস্বরূপ যেটা আমরা ভাবছি, হয়তো আইডিয়াল রেজাল্ট নাও আসতে পারে, হয়তো না আসতে পারে, কিন্তু বিশ্বের রাজনৈতিক মানচিত্রকে চোখে রাখলে আমরা এক্সপেক্ট করব যে একটা ম্যাচিওর্ড অ্যাপ্রোচ ফ্রম আমেরিকা, যাতে একটু বেটার রেজাল্ট আসে, যাতে আরো বেটার কথা বলেন উনি, এবং উনি বুঝতে পারেন যে কি করে আরো একটা বেটার রেজাল্ট আনার জন্য কি কি প্রক্রিয়ার মধ্যে তাদেরকে নিজেদেরকে ইনভলভ করা উচিত। কারণ যদি এখানে মেজাজ দেখানো হয়, আননেসেসারি ভলিউম তৈরি করে কথাবার্তা বলার চেষ্টা করা হয়, সেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, এবং সেটা আরো বেশি ঘনীভূত করবে সমস্যাকে। শুভাশিস, সেক্ষেত্রে আপনার যখন মনে হচ্ছে যে কোথাও গিয়ে এই বৈঠক সেইভাবে ফলপ্রসূ নাও হতে পারে, যদি সেটা হয়, তাহলে আমেরিকার তাহলে কত বড় সমস্যা হতে পারে? সেটা বলছি না, মানে যদি হয়, আমি ধরে নিলাম যে দুটো প্রবাবিলিটি আছে এখানে, সাকসেসের প্রবাবিলিটি যেমন আছে, ফেলিয়ারের প্রবাবিলিটি আছে। যদি এটা ভাবার কোনো কারণ নেই যে ফেলিয়ার হয়, তাহলে আমেরিকার তরফ থেকে কি হতে পারে, আমি সেইখানটা একটু আসতে চাইছি। আমেরিকার তরফ থেকে টুইট করে দেবে, ঘপ করে একটা টুইট লিখে দেবে যে আমরা চেষ্টা করেছিলাম, রাশিয়া এবং ভারত ফেল করেছে। দেখুন, আমি না একটা কথা, সত্যি কথা বলছি, এটা আমি বুঝতে অক্ষম, এটা আমি প্রার্থনা করছি আপনাদের কাছে, এটা একটু আমাকে মার্জনা করবেন। যদি টুইটার না আবিষ্কার হতো, তাহলে কি পৃথিবীতে কূটনৈতিক উঠে যেত? কূটনীতি উঠে যেত, মানে পুরো পাত্তারি গুটিয়ে কূটনীতি পৃথিবী ছেড়ে চলে যেত? আমি এটা বুঝতে পারি না। কূটনীতি এমন একটা বিষয় যেটার জন্য কোনো সোশ্যাল মিডিয়ার প্রয়োজনীয়তা নেই। কূটনীতি এমন একটা বিষয় যেটার সাথে সোশ্যাল মিডিয়া কোনো সম্পর্কই নেই। পয়েন্টটা হচ্ছে এই বারংবার এই সব জিনিসকে পাবলিসাইজ করতে করতে এমন একটা সময় এসে দাঁড়ায় যখন জিনিসগুলো খুব দম বন্ধ করা হয়ে ওঠে। তো আমেরিকাকে বুঝতে হবে বৃহত্তর ছবিটা, দ্য বিগার পিকচার। সেই বৃহত্তর ছবিটা যদি তারা বুঝতে পারে, তখন তারা বুঝতে পারবে যে মস্কো, দিল্লি অ্যান্ড ওয়াশিংটন, এই তিনজনেরই নিজস্ব একটা ভাবধারা রয়েছে, এবং এই তিনজনেরই ভাবধারা তিনজনের দিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। এরকম নয় যে একজনের ভাবধারাকে আমি গুরুত্ব দিলাম, বাকিদের ভাবধারাকে আমি গুরুত্ব দিলাম না। এটা কিন্তু কোনো কার্যকারী কূটনীতির অংশ হতে পারে না। সুতরাং যদি নেগোসিয়েশন টেবিলে বসতে হয়, আর গলার আওয়াজ যেমন আমার নিচে থাকবে, গলার আওয়াজ তোমারও নিচে থাকবে, বা গলার আওয়াজ যদি ওঠে তাহলে কিন্তু দুপক্ষেরই ওঠার চান্স আছে। সুতরাং যেহেতু আমি এইটা বিশ্বাস করি যে রাশিয়া ইজ এ ভেরি ডিপ্লোম্যাটিক্যালি ম্যাচিওর্ড নেশন, কারণ আমি বিশ্বাস করি রাশিয়া চেষ্টা করবে তার স্ট্যান্ডটা বজায় রেখে আমেরিকাকে বোঝাতে যে লেটস কাম টু অ্যান এগ্রিমেন্টাল স্টেটাস। এটা খুব গুরুত্বপূর্ণ কিছু করার জন্য।
শুভাশিস, সেটা একটা আমেরিকাকে বিষয় বুঝতে হবে। আপনার কাছে আমি একটুখানি আসবো যে এই যে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখে এত হম্বিতম্বি করেন যে তিনি ভারত পাক যুদ্ধ থামিয়েছেন, তিনি এই করেছেন ওই করেছেন, এই যে এত বড়াই করেন তিনি, কিন্তু আদপে দেখা গেল যে এটা পুরোপুরি তার একদম মনের ভেতরের একটা কথা, সেই তো মধ্যস্থতা করতে ভারতকেই মাঝখানে আসতে হলো। না, আমি তো মাঝে মাঝে আমার স্ত্রীর সাথে যখন ঝগড়া চলে দু একদিন আমি ডোনাল্ড ট্রাম্পের টুইট গুলো চেক করি, হুম হুম। কখন হয়তো উনি মেটাবার জন্য উদ্গ্রীব হয়ে উঠবেন এবং আমার স্ত্রীর নাম দিয়ে লিখবেন যে সুভাষিস এবং তার স্ত্রীর মধ্যে যে ঝগড়াটা চলছিল গত দুদিন ধরে আমি থামিয়ে দিলাম এবং উনি দুজনের থামিয়ে শান্তি দিয়েছেন। প্রক্রিয়া বহাল থাকলো। হ্যাঁ, তো উনার এই জিনিসগুলো করে আমি আগেও বলেছি ডোনাল্ড ট্রাম্পই একমাত্র রাষ্ট্রপতি আমেরিকার যিনি চাইলে গোটা আমেরিকার আপনার ডিভোর্স রেট কমাতে পারে, ঝামেলা থামিয়ে থামিয়ে। তো যাই হোক, সেটা একটা মজার দিক গেল। আর সিরিয়াস নোট, না দেখুন উনি কি করবেন, উনি কি ক্রেডিট নেবেন, একটা মেগালোম্যানিয়াক লোক কিসে কিসে ক্রেডিট নিতে পারেন হুম হুম। সে ব্যাপারে তো মানে আমরা বলতে পারবো না। তবে উনি যদি একমুখীকরণ বা একমুখী মানে ডিপ্লোমেসির কথা ভাবেন এবং বারংবার লোকজনকে সেটা বোঝাবার চেষ্টা করে, তাহলে কিন্তু এই বিশ্বের যে রকম মানচিত্র, রাজনৈতিক মানচিত্র দাঁড়াচ্ছে, হুম। সেখানে কিন্তু সেটা বাকি দেশগুলো বা বাকি রাষ্ট্রগুলো খুব একটা সহজভাবে মেনে নেবে না, এবং সহজভাবে মেনে নেবে না বলেই তারা কিন্তু অনেক জায়গায় গিয়ে অনেক বিপদে পড়বে। সুতরাং আমার বিশ্বাস এই ধরনের কোনো শিশুসুলভ আচরণ উনি যদি না করেন তাহলেই সেটা ওনার পক্ষে ভালো। আর একদম আমি সংক্ষেপে একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে এই যে এত কিছু সবটাই কি নোবেল পাওয়ার জন্য, মানে পাকিস্তানকে তিনি নিজের কবজায় করে নিয়েছেন, পাকিস্তানকে দিয়ে তিনি ভাবছেন নোবেলটা হয়ে যাবে, এত কিছু কি শুধু নোবেলকে টার্গেট করে? দেখুন, নোবেল পাওয়ার ক্রাইটেরিয়াটা না আমার কাছে খুব ঘেঁটে গেছে গত এক বছরের মধ্যে, এবং যারা পায় তারা যে কি পদার্থ সেটাও আমি বুঝতে খুব মানে সত্যি আমার খুব কষ্ট হয় ব্যক্তিগতভাবে। কারণ আমি একটা জিনিস বুঝতে পারি না যে ইকোনমিক্স এর একজন ভদ্রলোক যিনি নোবেল পুরস্কার পেলেন হুম হুম। শান্তির জন্য, তিনি গিয়ে কোনো ইকোনমিক পলিসি পরবর্তীকালে বানান না এমন একটা দেশের গোটা দেশের দায়িত্ব পেয়েও, হুম তো তাহলে সেই নোবেল প্রাইজের কি মূল্য? আমি এটাও বুঝতে পারি না যে এমন একটা দেশ যার নিজের পকেটে আছে প্রায় 10 এবং তার থেকে বেশি নোবেল, হুম হুম। সেই দেশটাকে বারংবার নোবেল প্রাইজের এত রং চড়ানো হয় কেন আমি বুঝতে পারি না। কারণ আমাদের দেশে নোবেল প্রাইজটা পাওয়াটা একটা গর্বের বিষয় হলেও হুম হুম। নতুন বা প্রথম বিষয় এরকম নয়। তৃতীয় জিনিস, কোনো রাষ্ট্রপতি বা কোনো রাষ্ট্র যে দিনের পর দিন অন্য রাষ্ট্রে তার তার নিজের মতো করে তারা ঢোকে এবং সেখানে গিয়ে বিভিন্ন রকম ভাবে সেই দেশটাকে দখল করে বিভিন্ন অজুহাত দিয়ে, সেই দেশটার রাষ্ট্রপতিরা মানে রাষ্ট্রপতি হওয়ার 1 বছর পরেই নোবেল প্রাইজের পিছনে দৌড়তে শুরু করে। সুতরাং আমি আমি এটা বুঝতে পারি না, সত্যি কথা আমার পক্ষে এটা বোঝাটা খুব কঠিন হুম। যে অ্যাকচুয়ালি নোবেল প্রাইজটা তাদের কাছে কেন ইম্পর্টেন্ট। কারণ তারা কি স্বীকৃতির পিছনে দৌড়াতে চাইছে এই কারণেই, কারণ তাদের কৃতিটা তাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয়, হুম। তাই জন্য একটা স্বীকৃতিটা খুব প্রয়োজনীয় হয়ে পড়ে। কারণ যে মানুষের কর্ম বা যে মানুষের কর্ম ক্ষমতা খুব গভীর, খুব ঘন, সে মানুষ কেন স্বীকৃতির পিছনে তো দৌড়াবে? তার কর্মই তো কথা বলবে।